সালামু আলাইকুম। চারিকে আমরা শুনছি গুপ্ত গুপ্ত রব, কিন্তু আসলে গুপ্ত কারা ছিল? আর এই গুপ্ত বংশ থেকে সাধারণ জ্ঞানে আসলে ঠিক কোন কোন প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই আয়োজন। আমরা আজকে পড়ব গুপ্ত বংশ সম্পর্কে। ভারতীয় উপমহাদেশের একটা বিশাল অংশ জুড়ে ছিল গুপ্ত সাম্রাজ্যের বিস্তৃতি। বর্তমানে যে বিহার আছে, পাটনা আছে, উড়িষ্যার কিছু কিছু অংশ এবং আমাদের এই বাংলাদেশ, তার মানে একেবারে তক্ষশিলা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, তার মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের কিছু কিছু অংশ নিয়ে মোস্ট অফ দ্য অংশ আর কি, সেটা নিয়ে কিন্তু গড়ে উঠেছিল গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত বংশ ক্রম বিকাশ লাভ করে মূলত খ্রিস্টীয় ৪র্থ শতক থেকে শুরু করে তার পরবর্তী সময়ে। মগধকে কেন্দ্র করে গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে এবং মগধ ছাড়াও অন্যান্য অংশে খুব দ্রুত গুপ্ত সাম্রাজ্য বিস্তার লাভ করে। এই গুপ্ত সাম্রাজ্যের বিস্তারের পেছনে যে মানুষটা সবচেয়ে বেশি দায়ী, যার হাত ধরে গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। তবে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বটে, সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বটে, কিন্তু তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং তার উপাধি ছিল মহারাজাধিরাজ। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল মহারাজাধিরাজ, এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। তাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। তাহলে সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে। নেপোলিয়ন বোনাপার্ট যেমন ফ্রান্সের সিংহাসনে বসে একের পর এক আশেপাশের রাজ্যগুলো দখল করা শুরু করেছিলেন, সাম্রাজ্যবাদ কায়েম করেছিলেন, তেমনিভাবে সমুদ্রগুপ্ত এই ভারতীয় উপমহাদেশে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আপনারা অশ্বমেধ যজ্ঞের সাথে পরিচিত কিনা আমার ঠিক জানা নেই। অশ্বমেধ যজ্ঞ এটা হচ্ছে মূলত প্রাচীনকালে করা এক ধরনের যজ্ঞ, যাতে একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়ার পাহারায় থাকতে একটা বিশাল সেনাবাহিনী। সেই ঘোড়া যে রাজ্য দিয়ে যেত, সেই রাজ্যের রাজাকে হয় যে রাজা অশ্বমেধ যজ্ঞ করছেন তার বশ্যতা স্বীকার করতে হতো, অথবা অথবা ওই রাজার সাথে তার যুদ্ধ হতো এবং সেই যুদ্ধের ফলাফলে যা হয় তাই। শেষ পর্যন্ত 1 বছর ওই অশ্ব এরকম ঘোরার পরে বা ওই ঘোড়া এভাবে ঘুরে বেড়ানোর পরে যে সব অঞ্চল ওই রাজার পদানত হতো, সেই সব অঞ্চলে ওই রাজা একটা উৎসব করতেন। এটাই হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী মূলত ছিল পাটলিপুত্রে। তবে গুপ্তদের এই বাংলায় গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুন্ড্রনগর। তাহলে পুন্ড্রনগর যেমন মৌর্যদের রাজধানী ছিল বঙ্গীয় এলাকায়, তেমনিভাবে পাটলিপুত্র ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত রাজধানী। গুপ্তদের রাজতন্ত্রের স্টাইলটা ছিল সামন্ত নির্ভর, তার মানে তারা মূল শাসনটা নিয়ন্ত্রণ করত এবং বিভিন্ন জায়গায় তাদের ব্যানারম্যান ছিল। ছোট ছোট রাজারা তাদের বশ্যতা স্বীকার করত এবং যখন যুদ্ধে যাওয়া লাগতো তারা সৈন্য সাপ্লাই করত। এই যে গুপ্ত সাম্রাজ্যের সম্পর্কে আমরা খুব ভালো মতো জানতে পারি যখন অজন্তা এবং ইলোরার গুহাসমূহের ভেতরে যে গুহাচিত্র এবং মূর্তিগুলো আমাদের চোখে দৃশ্যমান হয়। আমরা দেখতে পাচ্ছি যে অজন্তা এবং ইলোরার ভেতরের যে গুহাচিত্র ছিল ওই সময়কার মানুষের জীবন নিয়ে, তাদের ধর্মবিশ্বাস নিয়ে, হ্যাঁ, তাদের সংসার, তাদের পশুপালন, তাদের যৌনতা, নানা বিষয় এই অজন্তা ইলোরার গুহাচিত্রে ফুটে উঠেছে। এবং পাথর খোদাই করে এই দুটি গুহাচিত্র নির্মাণ করা হয়েছিল। এসব গুহাচিত্রে বৌদ্ধ সভ্যতার নিদর্শন যেটা সেটা ফুটে ওঠে এবং হিউয়েন সাং, যিনি এখন একজন বিখ্যাত পর্যটক, সেই হিউয়েন সাংয়ের ভ্রমণ লিপিতে এই গুহাচিত্রের বর্ণনা এটা কিন্তু পাওয়া যায়। এখন আমরা দেখি যে গুপ্ত সাম্রাজ্যের সময়, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে চীন থেকে একজন বিখ্যাত পরিব্রাজক, একজন বিখ্যাত পর্যটক আসেন, তার নাম হচ্ছে ফাহিয়ান। এই যে এক ভদ্রলোক যে এই যে ঘোড়া নিয়ে আসছেন, হাতে একা একটা ছবি, এই ভদ্রলোকই হচ্ছেন ফাহিয়ান। এবং এই ফাহিয়ান তিনি এই এলাকায় এসে বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষা নিয়েছিলেন, ভারতবর্ষে এসে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি গুপ্ত শাসন আমল থেকে যে প্রশ্ন আসে সেটি হচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার নিয়ে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু গুপ্ত বংশের সময়ে প্রতিষ্ঠিত হয় এবং এই নালন্দা মহাবিহারে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করতো। এমনকি এই যে আমরা একটু আগে যে পর্যটকের নাম জানলাম, এই যে ফাহিয়ান, তিনিও কিন্তু নালন্দা বৌদ্ধবিহারে, এই নালন্দা বিহারে তিনি কিন্তু পড়াশোনা করেছেন। তাহলে এই গুপ্ত শাসন আমলে প্রতিষ্ঠিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু পড়াশোনা করেছেন কে? আমাদের ওই ভদ্রলোক, ঠিক আছে, এই যে ফাহিয়ান। হ্যাঁ, ফাহিয়ান এখানে কিন্তু পড়াশোনা করেছেন। আচ্ছা, এরপরে দেখি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেহেতু গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা আমরা বলছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হচ্ছে। বিক্রমাদিত্য মানে কি? বিক্রমাদিত্য মানে হচ্ছে যার আদিত্যের মতো তেজ।
হ্যাঁ, যার সূর্যের মতো তেজ, তিনিই তো বিক্রমাদিত্য। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। তার উপাধি ছিল বিক্রমাদিত্য, সিংহ বিক্রম বা সিংহের মতো তেজ যার, সিংহের মতো সাহস যার, তিনি হচ্ছেন সিংহ বিক্রম। বিক্রমাদিত্য হচ্ছে যার সাহস আদিত্যের মতো বা যার তেজ সূর্যের মতো, ঠিক আছে, তিনি হচ্ছেন বিক্রমাদিত্য। তিনি বিক্রমাদিত্য নামে অধিক পরিচিত। এবং এই বিক্রমাদিত্যের রাজসভা ছিল একটা বিখ্যাত, মানে এখন পর্যন্ত এই রাজসভা বিখ্যাত হয়ে আছে। তার রাজসভায় নবরত্ন বলা হতো, 9 জন জ্ঞানী গুণী প্রতিভাবান ব্যক্তি তার রাজসভায় একত্রিত হয়েছিলেন, যাদেরকে নবরত্ন বলা হতো। এবং এর পাশাপাশি খনা নামে আরেকজন জ্যোতিষী ছিলেন, হ্যাঁ, যাকে বিক্রমাদিত্য বলেছিলেন তিনি হচ্ছেন আমার রাজসভার 10ম রত্ন। আমরা খনার নাম হয়তো শুনেছি, খনার বচনের কথা হয়তো আমরা শুনেছি। নবরত্নের মধ্যে বিখ্যাত ছিলেন কালিদাস, জ্যোতির্বিদ বরামিহির এরা। এবং এই সময় আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। তিনি তার গ্রন্থ, মানে সাহিত্যিক না সরি গণিতবিদ, তিনি তার গ্রন্থ আর্য সিদ্ধান্ত রচনা করেন। এবং আর্য সিদ্ধান্ত নিয়েও আমরা একটু পর কথা বলবো। তার শাসনামলেই ফাহিয়ান ভারতে আসেন, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ফাহিয়ান বাংলাদেশে আসেন, ভারতবর্ষে আসেন, যেটা আমরা বলেছি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় জ্ঞান বিজ্ঞানে ওই সময় ভারতবর্ষ এতটা প্রসিদ্ধি লাভ করে যে ওই সময়কে মানে গুপ্ত সাম্রাজ্যের ওই সময়কে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। তাহলে প্রশ্ন আসে, প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে? গুপ্ত বংশের ওই সময়কে বা গুপ্ত শাসন আমলকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। তাহলে গুপ্তরা কিন্তু প্রাচীন ভারতে কি স্বর্ণযুগ এনে ফেলেছিল, তাই না? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা অর্জন করে গুপ্ত সাম্রাজ্য। মহাকবি কালিদাস, এই যে যে লোকটার ছবি, আমি জানি না পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, খুবই কালো গাত্রবর্ণ, খুবই কালো যে লোকটা, এই লোকটাই হচ্ছেন কবি কালিদাস। কালিদাস অত্যন্ত কদাকার ছিলেন, অত্যন্ত কালো ছিলেন, যেটা ইতোমধ্যে এখানে দেখা যাচ্ছে ছবিতে। তো এই কালিদাস এতটাই কালো ছিলেন এবং এতটাই কদাকার ছিলেন, তার ওয়াইফ, তার বউ, তার স্ত্রী তাকে পছন্দ করতো না এবং তাকে নানাভাবে খোঁটা দিত। তাকে এমনি সংসারে তো অভাব ছিলই। তো একবার তার বউ বলল যে তুই নিজের মুখটা একবার গঙ্গায় যেয়ে দেখ, তারপরে যদি তোর মনে হয় যে তোর বেঁচে থাকা উচিত তাইলে তুই বেঁচে থাকিস, নাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাস। কালিদাস মনে এত কষ্ট পেলেন এই কথা শুনে যে তার নিজের বউ তাকে মরে যাওয়ার কথা বললো। বউকে তিনি খুব ভালোবাসতেন। তিনি কি করলেন, নদীর পাড়ে গেলেন, খুব বিষণ্ণ হয়ে তিনি নদীর পানির দিকে তাকালেন। নদীর পানির দিকে তাকায় দেখলেন কি কদাকার তিনি, কি বাজে তার চেহারা, কি রং, মানে কালো তার গায়ের রং। এটা দেখার পরে কালিদাস কি করলেন, সেই নদীতে ঝাঁপ দিলেন এবং ঝাঁপ দিয়ে তিনি ডুবে গিয়েছিলেন। বলা হয় যে এই সময় নাকি রাজহাঁসে করে লক্ষ্মী, লক্ষ্মী না সরি সরস্বতী, দেবী সরস্বতী, হ্যাঁ, ওই সময় গঙ্গা দিয়ে যাচ্ছিলেন। পরে দেবী সরস্বতী তাকে উদ্ধার করেন এবং সরস্বতী কালিদাসকে বর দেন। এটা সম্পূর্ণ একটা মিথ, কিন্তু বলা হয় যে এরপর থেকে কালিদাস তার লেখালেখি শুরু করেন এবং লেখালেখিতে তিনি সমূহ প্রসিদ্ধি পান। আমরা জানি সরস্বতী হচ্ছে কি, এই যে এই বিদ্যা, বুদ্ধি, শিল্প, কলা এগুলোর দেবী, তাই না? তো এই কালিদাস বলা হয় কি তিনি সরস্বতীর কাছ থেকে বিশেষ বর প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি একে একে লিখেছিলেন মেঘদূত, হ্যাঁ, কুমার সম্ভব কাব্য, রঘুবংশ, ঋতুসংহার, পুষ্পবান বিলাস নামক এগুলো তার কাব্য, অভিজ্ঞান শকুন্তলম নামক নাটকও তিনি রচনা করেন, যেটাই ভারতবর্ষের রচিত প্রথম নাটক অথবা প্রথম নাটকগুলোর মধ্যে একটি, ঠিক আছে, যেটা কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, যেটা বাংলায় অভিজ্ঞান শকুন্তলা বলা হয়, সেই নাটক তিনি রচনা করেছিলেন। তাহলে কালিদাস মহাকবি, তাই না? এছাড়া আর্যভট্টের কথা আমরা বলেছি। আর্যভট্ট ক্লাসিক্যাল একজন গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তার আর্য সিদ্ধান্ত হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ আর্য সিদ্ধান্ত, এবং ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ তার নামে নামকরণ করা হয়েছিল। তিনি শূন্যের ব্যবহার করেন প্রথম, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার প্রশ্ন আসে। এছাড়া তিনি পায়ের মান নির্ণয় করেছিলেন। পায় আছে না 3.1416, এই পায়ের মান কে নির্ণয় করেন? এই পায়ের মান নির্ণয় করেছিলেন আর্যভট্ট। তাহলে এই যে আর্যভট্ট, তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ ইত্যাদি। এছাড়া প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ এবং কবি ছিলেন বরামিহির। অনেকেই বলে থাকেন যে বরাহ আর মিহির আসলে দুইজন, বরা এবং তার পুত্র মিহির। বলা হয়ে থাকে এই যে বরা এবং তার পুত্র যে মিহির ছিলেন, তারা বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম ছিলেন। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিত শাস্ত্র, আবহবিদ্যা, পূর্তবিদ্যা এবং স্থাপত্যবিদ্যায় তারা সুপণ্ডিত ছিলেন। বরা মিহিরের মানে বরার পুত্র যে মিহিরের বিয়ে হয় খনার সাথে। এবং একবার হয় কি, বরাহ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, একই সাথে খনাও একটা ভবিষ্যৎবাণী করেন।
দুজনের ভবিষ্যৎবাণীর মধ্যে খনারটা সঠিক হয়, বরারটা ভুল হয়। তখন বরা তার পুত্র মিহিরকে বলেন যে ওর জিহ্বা কেটে দাও, মানে খনার জিহ্বা কেটে দেওয়ার জন্য। এবং মিহির অত্যন্ত পিতৃভক্ত ছিলেন, তিনি খনার জিহ্বা কেটে দিয়েছিলেন। এগুলো মিথ, বলা হয় এরকম। হ্যাঁ, তো এই বরা মিহির বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যা জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের সংক্ষিপ্তসার। বরা মিহির ভারতীয় পঞ্জিকার সংস্কারক। তিনি বৈশাখকে প্রথম মাস হিসাবে গণ্য করার রীতি প্রচলন করেছিলেন বরা মিহির। হ্যাঁ, বিখ্যাত জ্যোতির্বিদ তিনি ছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে গুপ্ত সাম্রাজ্য, এই যে আমাদের যে গুপ্ত সাম্রাজ্য, এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে মূলত হুন জাতির আক্রমণে। এই হুন মানে তো আমরা বুঝতেই পারতেছি এরা হচ্ছে কোত্থেকে আসছে, চীন থেকে আসছে, তাই না? এই চীনা হুন জাতির আক্রমণে এই যে এরা আসতেছে, হ্যাঁ, নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে, এরাই ছিল মূলত এই গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মোটামুটি গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত বংশের কথা জানলাম। আমরা আমাদের নিয়মিত আয়োজনে এরকম আরও অনেক অনেক বিষয় নিয়ে জানবো। তাহলে গুপ্ত কারা ছিল, গুপ্ত বংশ এবং গুপ্ত সাম্রাজ্যের বিস্তৃতি, সেখানকার বিখ্যাত লোকজন সম্পর্কে বা বিখ্যাত গুপ্তদের সম্পর্কে আমরা আজকে জানলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।